প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জিও টিউটোরিয়াল পয়েন্ট এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কি ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ। এই নোটটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা ভালো করে বুঝবে এবং এটা কলেজ লেভেলেও পড়ে। আমি নোটটা বিশদে আলোচনা করব, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। প্রথমে এটা যেহেতু একটা 5 নম্বরের কোশ্চেন, প্রথমে একটু ভূমিকা দেওয়ার চেষ্টা করবে। ভূমিকাতে লিখবে যে ভারত হচ্ছে কি না বিশাল একটা বৈচিত্র্যময় দেশ। এখানে কি হচ্ছে শিলা, মৃত্তিকা, ভূপ্রকৃতি, নদ নদী প্রভৃতির বৈচিত্র্য রয়েছে। এই ভূপ্রকৃতিগত বৈচিত্র্যের কারণে ভারতে হচ্ছে জনসংখ্যার বন্টনের তারতম্য রয়েছে, অর্থাৎ কোথাও জনঘনত্ব বেশি আবার কোথাও জনঘনত্ব কম। এই কারণগুলিকে আমরা 4টি প্রধান কারণ, তার আন্ডারে অনেক সাব কারণ রয়েছে, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছা, যে 4টি কারণ, প্রধান কারণ রয়েছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক ও সাংস্কৃতিক কারণ, আর একটা হচ্ছে রাজনৈতিক কারণ। প্রথমে হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে কি অবস্থান। অবস্থান কি বলবে? অবস্থানের আন্ডারে কি লিখবে না অক্ষাংশ দ্রাঘিমাংশ ভিত্তিক অবস্থান। অর্থাৎ অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ভিত্তিক অবস্থান ব্যাপারটা কি না কোনো একটা জায়গা, কোনো একটা দেশ, সেরকম ভারত, সে কি হচ্ছে না উচ্চ অক্ষাংশে যদি অবস্থান করে, উচ্চ অক্ষাংশে অবস্থান করলে কি হচ্ছে তার জনঘনত্ব কম হবে। কেন না সেখানে অত্যাধিক শৈত্য আছে, অত্যাধিক শৈত্য থাকার জন্য কি হচ্ছে না সেখানে তুষারপাত হয়। এইসব কারণে কি হচ্ছে উচ্চ অক্ষাংশে জনঘনত্ব কম হয়। কোনো একটা দেশ যদি মধ্য অক্ষাংশে থাকে, সেখানে কি হবে না মধ্য অক্ষাংশে কী হবে নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ এখানে নয় শীত নয় উষ্ণ, এরকম একটা জলবায়ু হলে কী হচ্ছে মনোরম, সেখানে জনঘনত্ব বেশি হবে। দ্বৈপ অবস্থান। দ্বৈপ অবস্থান কি না দ্বীপ অবস্থান। দ্বীপ অবস্থান থাকার কারণে কি হচ্ছে পার্শ্ববর্তী সমুদ্র থাকার জন্য সেখানে স্থলবায়ু সমুদ্র বায়ুর আদান প্রদান হবে, অর্থাৎ আবহাওয়াটা মনোরম প্রকৃতির হবে, সেখানে কী হবে জনঘনত্ব বেশি হবে। সমুদ্র বেষ্টিত অবস্থান বা উপকূল, অর্থাৎ সমুদ্র বেষ্টিত কোনো বন্দর অথবা উপকূল, সেখানে কি হবে না বিভিন্ন কাজের সুবিধা থাকবে, অর্থাৎ বন্দর যদি থাকে সেখানে কি আয়ের সুযোগ আছে। আর কি না উপকূল অঞ্চল মানে হচ্ছে সমুদ্রবায়ু স্থলবায়ুর প্রভাব থাকার জন্য কি হচ্ছে না সেখানে মোটামুটি একটা সহনীয় জলবায়ু থাকবে, যেটা মানুষের বসবাসের পক্ষে অনুকূল। এই সব কারণে কি হচ্ছে না অবস্থানগত কারণ কি হচ্ছে জনঘনত্বের তারতম্য ঘটাচ্ছে। আচ্ছা, এক হয়ে গেল। এবার ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি ব্যাপারটা কি না কোনো একটা এলাকার ভূমিরূপটা কেমন, সেটা পার্বত্য প্রকৃতির না মালভূমি প্রকৃতির না সমভূমি। পার্বত্য যদি প্রকৃতি হয় সেখানে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য কোনোটাই ভালোভাবে হবে না, সেখানে জনঘনত্ব কম হবে। আবার যদি মালভূমি হয় সেখানে খাড়া টেবিল ল্যান্ড ভূমিরূপ বা তরঙ্গায়িত ভূমিরূপ, সেখানেও কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য ভালো হবে না, সেখানে কী হবে জনঘনত্ব কম হবে। আর সমভূমি অঞ্চল, এখানে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সবের বিকাশ কী হবে খুব ভালোভাবে হবে। ভালোভাবে হওয়া মানেই কী হবে না এখানে জনঘনত্ব বেশি হবে। তাহলে পার্বত্য মালভূমি সমভূমি অঞ্চলে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য পরিবহন সব কিছুই ভালো, জনঘনত্ব বেশি হবে। জলবায়ু। জলবায়ু যদি উষ্ণ আর্দ্র অর্থাৎ উষ্ণ মরু জলবায়ু বা চিরতীব্রবৃত্ত জলবায়ু থাকে, তাহলে কী হবে সেখানে উষ্ণ মরু জলবায়ুও একটা বসবাসের পক্ষে প্রতিকূল। আবার চিরতুষারাবৃত অর্থাৎ সেখানে তুষার পড়ে বরফপাত হয়, সেখানেও জনঘনত্ব বেশি ভালো হবে না, অর্থাৎ এগুলো হচ্ছে মানুষের বসবাসের পক্ষে প্রতিকূল। আবার উষ্ণ আর্দ্র জলবায়ুটাও কী হচ্ছে বসবাসের পক্ষে প্রতিকূল, এখানেও মানুষ সহজে কী হবে বসবাস করতে পারবে না, অর্থাৎ অভিযোজন করতে পারবে না, সেখানে জনঘনত্ব কম হবে। কিন্তু নাতিশীতোষ্ণ জলবায়ু, এটা কি হচ্ছে নাতিশীতোষ্ণ অর্থাৎ নয় শীত নয় উষ্ণ, ঠিক আছে। নাতিশীতোষ্ণ জলবায়ু এটা হচ্ছে বসবাসের পক্ষে খুবই অনুকূল। এখানে এইসব অঞ্চলে কী হচ্ছে জলবায়ুটা বসবাসের পক্ষে অনুকূল হওয়ার জন্য কী হচ্ছে না মানুষ এখানে খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে বসবাস করতে পারবে। আবার হচ্ছে নদ নদী পরিবহনে সাহায্য করবে। আবার কি নদী জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে, নদী কৃষিজ জলের অভাব মোচন করে। আর কি না নদীর জল থেকে কী হচ্ছে না শহরাঞ্চলে কী হচ্ছে জল সরবরাহ করা হয়। এতগুলো অর্থাৎ একটা নদীর
অনেক ভূমিকা রয়েছে। আবার মাছ চাষ আছে, পর্যটন আছে, অনেক কিছু রয়েছে। যেখানে নদী প্রভাব আছে সেখানে কি হচ্ছে না জনঘনত্ব বেশি হবে, যেমন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কি হচ্ছে না জনঘনত্ব বেশি। উদাহরণ হিসাবে লিখবে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি নদী উপত্যকায় কি হচ্ছে ঘন জনবসতিপূর্ণ। মৃত্তিকা, মৃত্তিকা কি না মৃত্তিকা যদি উর্বর হয়, মৃত্তিকা যদি চাষবাসের অনুকূল হয়, যেমন দোআঁশ মৃত্তিকা, পলি মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, এগুলো কি হচ্ছে কৃষিকাজের পক্ষে খুবই উপযুক্ত, অর্থাৎ উর্বর এবং কি মৃত্তিকাতে চাষবাসের সব পুষ্টিগুণ রয়েছে। সেগুলোতে কী হবে না কৃষি উৎপাদন ভালো হচ্ছে এইসব মৃত্তিকাতে, মানে ওখানে জনঘনত্ব বেশি হবে। যেখানে কি হচ্ছে ভালো মৃত্তিকা অর্থাৎ চাষবাসের উপযুক্ত মৃত্তিকা পরিলক্ষিত হবে না, সেখানে মানুষ সহজে বসবাস করবে না। অর্থাৎ সেরকম কি হচ্ছে না ল্যাটেরাইট সমৃদ্ধ বাঁকুড়া ও পুরুলিয়াতে জনঘনত্ব কম। এটা একটা উদাহরণ হিসেবে লিখে দিবে। ভূমির ঢাল, ভূমির ঢাল কি না ভূমির ঢাল যদি খাড়াই হয় অর্থাৎ পার্বত্য অঞ্চল হয়, সেখানে কি হবে না কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য খুব সহজে বিকশিত হতে পারবে না। আবার মালভূমি অঞ্চলে এখানেও কি হচ্ছে তরঙ্গায়িত ভূমিরূপ বা খাড়া টেবিল ল্যান্ড, এখানেও কি হচ্ছে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য খুব সহজে বিকশিত হবে না। কিন্তু সমভূমিতে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য খুব সহজে বিকশিত হবে। এখানে কি হচ্ছে না মানুষের জনঘনত্ব বেশি হবে। তাহলে পার্বত্য মালভূমি অঞ্চলে জনঘনত্ব কম, কিন্তু সমভূমি অঞ্চলে জনঘনত্ব বেশি। আর কি না পার্বত্য মালভূমি অঞ্চলে ভূগর্ভস্থ জল সহজে উত্তোলন করা যায় না, অর্থাৎ অনেক গভীরে থাকে, সেখান থেকে কি ভূগর্ভস্থ জল পাওয়া যায় না। কিন্তু সমভূমি অঞ্চলে ভূপৃষ্ঠের সামান্য গভীরে ভৌমজল সংগ্রহ করা যাচ্ছে গভীর থেকে, সেখানে কী হবে জনঘনত্ব আরও বেশি হবে। আর বনভূমি, মানুষ বনভূমিকে কেন্দ্র করেও কী হচ্ছে বসতি অর্থাৎ জনঘনত্ব বাড়ে। যেখানে যেখানে বনভূমি রয়েছে, যেমন হিমালয় পার্বত্য অঞ্চল বা মধ্য ভারতের উচ্চভূমি অথবা সুন্দরবন অঞ্চল, এগুলোতে কী হচ্ছে না মানুষ বন থেকে কাঠ, মধু, ফল মূল, পাতা এগুলো সংগ্রহ করে কী হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করে। জীবিকা নির্বাহ করা মানে তাহলে বনভূমির পার্শ্ববর্তী অঞ্চলে জনঘনত্ব বেশি হবে। আর কি হচ্ছে খনিজ সম্পদ। খনিজ সম্পদও একটা বিশাল গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ কোনো একটা জায়গা যদি সব দিক থেকে প্রতিকূল হয় কিন্তু সেখানে খনিজ সম্পদ পাওয়া যায়, তাহলে কী হবে সেই খনিজ সম্পদকে কেন্দ্র করে অনেক শিল্পের বিকাশ ঘটবে। শিল্পের বিকাশ ঘটাবে মানে মানুষ সেখানে কার্যের সন্ধানে, অর্থনৈতিক উন্নতির আশায় চুম্বকের মতো আকর্ষিত হয়ে ওখানে আসবে এবং বসতি স্থাপন করবে এবং জনঘনত্ব বৃদ্ধি করবে। অর্থনৈতিক কারণ তার মধ্যে হচ্ছে কৃষি। কৃষি কি হচ্ছে যেসব জায়গাগুলো কৃষিতে উন্নত, কৃষিতে উন্নত মানে ওই জায়গাগুলো মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করবে এবং কী হবে না জনঘনত্ব বেশি বৃদ্ধি পাবে। যেমন কি হচ্ছে না সিন্ধু গাঙ্গেয় সমভূমি, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী উপত্যকা ঘনবসতি। শক্তি সম্পদ, যেখানে শক্তি সম্পদের প্রাচুর্য রয়েছে সেখানে হচ্ছে কি শক্তি সম্পদের প্রাচুর্য থাকার জন্য পার্শ্ববর্তী অঞ্চলে কিছু শিল্প গড়ে উঠবে। ওই শিল্প কলকারখানায় মানুষ কাজের উদ্দেশ্যে আসবে এবং জনবসতি বৃদ্ধি পাবে। এবার হচ্ছে শিল্প, এবং শিল্প কি হচ্ছে না শিল্প যেখানে আছে সেখানে কি হচ্ছে জীবিকার সুযোগ বেশি, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং জীবিকার সুযোগ ভালো থাকায় কি হচ্ছে না মানুষজন পার্শ্ববর্তী অঞ্চল থেকে আসবে, এসে বসবাস শুরু করবে। যেমন হচ্ছে দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল প্রভৃতি ঘনবসতিপূর্ণ। ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য যেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বেশি আছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য কোনো শিল্পকেন্দ্র হতে পারে বা কোনো বিখ্যাত বড় শহর হতে পারে, যেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বেশি, সেখানে কি হচ্ছে না মানুষ ব্যবসার উদ্দেশ্যে অর্থনৈতিক লাভের আশায় কী করবে সেখানে বসবাস করবে। যেমন কি হচ্ছে কলকাতা, মুম্বাই প্রভৃতি জনঘন বসতিপূর্ণ। এবার শীতে সামাজিক ও সাংস্কৃতিক কারণ। ধর্ম, বিভিন্ন ধর্মীয় স্থানে কী হচ্ছে না মানুষ বহিরাগত মানুষ কী হচ্ছে না পর্যটন অর্থাৎ বেড়াতে আসছে এবং পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে ওই সব ধর্মীয় স্থানে। পর্যটন শিল্পের বিকাশ হওয়ার জন্য কী হচ্ছে না পার্শ্ববর্তী সাধারণ মানুষ তারা কী করছে না ওই সব যারা পর্যটনে আসছে অর্থাৎ ধর্মীয় শহরে ধর্মের কারণে বাইরের থেকে আসছে, তাদের কী করছে না মানুষ তাদের জন্য দোকানদানি, হোটেল এইসব করে
কী হচ্ছে জীবিকা নির্বাহ করছে। এভাবে কী হচ্ছে না ওই সব জায়গায় ধর্মীয় স্থানগুলোতে জনঘনত্ব বেড়ে যাচ্ছে। উদাহরণ কি না ভারতের পুরী, বারাণসী, হরিদ্বার এই কারণে জনঘনত্বপূর্ণ শহরে পরিণত হয়েছে। আচ্ছা, শিক্ষা ও সংস্কৃতি, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কী হচ্ছে না পার্শ্ববর্তী অনেক দূর স্থান থেকে কী হচ্ছে বহু ছাত্রছাত্রী পড়ার জন্য এসছে এবং পড়া শেষ করে তারা চাকরি বাকরির আশায় ওই সব জায়গায় থেকে যাচ্ছে, থেকে পড়াশোনা করছে চাকরির জন্য। চাকরি বাকরি পেলে তারা আবার অন্যত্র পরিব্রাজিত হচ্ছে। অর্থাৎ যারা পড়াশোনা করতে আসছে তারা বিভিন্ন মেসে পার্শ্ববর্তী বাড়ি ভাড়া নিয়ে থাকছে এবং সেখানে জনঘনত্ব বাড়িয়ে দিচ্ছে। উদাহরণ কি লিখবে? নালন্দা, আলিগড়, শান্তিনিকেতন। এই কারণে এইসব এলাকার পার্শ্ববর্তী অঞ্চল হচ্ছে এই কারণে জনঘনত্বপূর্ণ হয়েছে। ডিতে হচ্ছে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণগুলোর মধ্যে হচ্ছে কি যুদ্ধবিগ্রহ। যুদ্ধবিগ্রহ কোনো একটি দেশে বা কোনো একটি রাজ্যে যদি রাজনৈতিক কারণে বা ধর্মীয় কারণে একটা যুদ্ধ ঘটে তাহলে কি হবে, মানুষ ওই জায়গা ছেড়ে অন্যত্র পরিব্রাজিত হবে। তাহলে যে জায়গা ছেড়ে চলে যাচ্ছে সেই জায়গায় জনঘনত্ব কম হবে, আর যেখানে চলে যাচ্ছে সেখানে জনঘনত্ব বাড়বে। সেই রকম উদাহরণ দিতে পারো তোমরা একটা 1971 সালে কিছু না বাংলাদেশে মুক্তিযুদ্ধের কারণে বহু শরণার্থী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে চলে আসে ও জনঘনত্ব বৃদ্ধি করে। তাহলে কি হচ্ছে পশ্চিমবঙ্গের জনঘনত্ব বাড়িয়েছে, ত্রিপুরা ও আসামের জনঘনত্ব বেড়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জনঘনত্ব অনেক কমে গেছে। আবার সরকারি নীতি না, সরকার বিভিন্ন জায়গায় কী হচ্ছে না ওই জায়গার উন্নতি ঘটানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে থাকে। কখনো শিক্ষাক্ষেত্র স্থাপন করে, কখনো শিল্পাঞ্চল তৈরি করে, কখনো উপনগরী তৈরি করে। সেই কারণেও কী হচ্ছে না কোনো একটা এলাকার জনঘনত্ব ত্বরান্বিত হয়, অর্থাৎ তারতম্য ঘটে। কি করেছে না পশ্চিমবঙ্গ সরকার উপনগরী তৈরি করেছে, সল্টলেক ও রাজারহাট। এই জন্য কী হচ্ছে না এই দুটো শহরে জনঘনত্ব বেড়েছে। আবার কী হচ্ছে না শিল্পাঞ্চল স্থাপন, হলদিয়া শিল্পাঞ্চল স্থাপনের জন্য, হলদিয়া যেখানে জনঘনত্ব অনেক কম ছিল, শিল্প স্থাপনের কারণে ওখানে কী হচ্ছে না পার্শ্ববর্তী জনঘনত্ব বেড়েছে। খড়গপুরেও একই কারণে জনঘনত্ব বেড়েছে। উপসংহারে তোমরা কি লিখবে? ভারতে যে জনঘনত্বের তারতম্য ঘটেছে সেটা কোনো একটা কারণের জন্য ঘটেনি, অর্থাৎ ভারতের জনঘনত্ব তারতম্যের পেছনে বহু কারণ আছে। প্রাকৃতিক কারণ যেমন রয়েছে, আর্থসামাজিক কারণ এবং রাজনৈতিক কারণ। সব কারণগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ প্রাকৃতিক, রাজনৈতিক ও আর্থসামাজিক সব কারণগুলো ভারতের জনঘনত্বের পার্থক্যের বা জনঘনত্বের তারতম্য ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এই নোটটা অনেক বিশদে অনেক পয়েন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা কি করবে, কিছু কিছু পয়েন্ট তোমাদের ইচ্ছে হলে বাদ দিয়ে দিতে পারো, কিন্তু এটা হচ্ছে গ্র্যাজুয়েশনে 10 নম্বরের জন্য পড়ে। এই জন্য আমি অনেক বিশদে বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের ইচ্ছা মতো তোমরা কিছু কিছু পয়েন্ট বাদ দিয়ে দেবে এবং নোটটাকে শর্ট করে গুছিয়ে লিখে নেবে। আমি যেহেতু পয়েন্টগুলো হাইলাইট করেছি সেই পয়েন্টগুলো ছোট ছোট করে দিয়ে নোটটাকে কি করবে, শর্ট করে নেবে। তোমরা চেষ্টা করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। তাহলে কী হবে, আমি যে অতীতে যতগুলো ভিডিও দিয়েছি বা ভবিষ্যতে যে ভিডিওগুলো দেব এগুলো তোমরা পরপর নোটিফিকেশান পাবে। আর যদি না সাবস্ক্রাইব করো তাহলে কী হবে, 2-1টা ভিডিও তোমরা দেখতে পাবে, সব ভিডিও দেখতে পাবে না। তোমাদের প্রয়োজন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।